নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। একের পর এক মুখোশ খুলছে তৃণমূল নেতার। ল কলেজের পর বিটি কলেজেও নারকীয় পরিকল্পনার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। মাথায় জেঠুর হাত, ভর্তির জন্য পার হেড 2 লক্ষ করে নিতেন ওই টিএমসিপি নেতা। বড় অভিযোগ কসবা কলেজে। মহুয়া বনাম কল্যাণ, কসবা কাণ্ড ঘিরে তৃণমূলের 2 হেভিওয়েট সাংসদের সংঘর্ষে দল অস্বস্তিতে। নারী নিগ্রহের দায়ে অভিযুক্ত কার্তিক মহারাজ, তবুও বিজেপির প্রশ্রয়। তৃণমূলের প্রশ্ন, ধর্মের নামে কি সব মাফ? নির্যাতিতার দায় নিয়ে মন্তব্য, তৃণমূলের ঘরে আগুন, মদনকে ঘিরে রাজনৈতিক বিস্ফোরণ। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গণহত্যা, গাজার উপর ইসরায়েলের বর্বর আক্রমণ নিয়ে তোলপাড় বিশ্ব। বাড়ির লোকজন পুজো দেখতে গিয়েছিল, দরজা ভেঙে ঢুকে তরুণী গৃহবধূকে ধর্ষণ, ধৃত স্থানীয়। উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ধস, নিখোঁজ 9 জন শ্রমিক, তল্লাশিতে তৎপর প্রশাসন। বিধায়কের গাড়ি চলল, কিন্তু মায়ের মরদেহ আটকালো পুলিশ। কানপুরে যমুনা সেতু কাণ্ড ঘিরে তীব্র বিতর্ক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণবাত, তুমুল ঝড় তুফান, ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা। এছাড়া রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৃণমূলের প্রভাবশালী যুবনেতা মনোজিৎ। কিন্তু এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। এবার মুখ খুললেন কলকাতা গার্লস বিটি কলেজের অধ্যক্ষা মাকসুদা খাতুন। অধ্যক্ষার অভিযোগ, ধর্ষণের আগের দিন অর্থাৎ 24শে জুন রাতে মনোজিৎ দলবল নিয়ে বিটি কলেজের ভিতরে জোর করে প্রবেশের চেষ্টা করেন। শুধু তাই নয়, 3 মাস আগেও একইভাবে একটি মেয়েকে সঙ্গে নিয়ে তিনি কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে তাকে হুমকি দিয়ে বলে, আমি তৃণমূলের নেতা, চাকরি খেয়ে নেব। অধ্যক্ষার কথায় বারবার কলেজে ঢোকার চেষ্টা করত, বলতো পুরনো বাথরুম ব্যবহার করবে। কলেজ বন্ধ থাকার পরও জোর করে ঢোকার চেষ্টা করে। আমরা স্পষ্ট নির্দেশ দিয়েছিলাম, ছাত্রী ছাড়া কেউ ঢুকতে পারবে না। মনোজিৎ নিজে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী। 2020 সালের আগে ল কলেজ এবং বিটি কলেজ একই ক্যাম্পাসে ছিল। অধ্যক্ষার অভিযোগ, সেই সময়ও কলেজের চত্বর দখল করে মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গরা নিত্যদিন অশান্তি করত। শিক্ষিকারা ও ছাত্রীদের উপর মানসিক চাপে রাখত। এই একের পর এক অভিযোগের জেরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল চাপ। বিরোধীরা প্রশ্ন তুলেছে, তৃণমূলের ছাত্রছায়ায় কিভাবে এতদিন বুক চিতিয়ে ঘুরে বেড়ালো মনোজিৎ? দল এখনো নীরব কেন? আরজিকর কাণ্ডের পর ফের পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে উত্তাল পরিস্থিতি। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া টিএমসিপি নেতাকে কেন্দ্র করে এবার সামনে এলো একের পর এক বিস্ফোরক অভিযোগ। ওই ছাত্রনেতা কলেজে রীতিমতো অ্যাডমিশন সিন্ডিকেট চালাতেন। কলেজের ছাত্রদেরই একাংশের দাবি, কলেজে ভর্তি হতে লাগতো 2 লক্ষ টাকা। ভর্তি প্রক্রিয়ায় এন্ট্রান্স পরীক্ষার পর কাউন্সেলিংয়ে কলকাঠি নাড়তেন ওই নেতা। শুধু তাই নয়, তার পেছনে ছিল এক প্রবীণ তৃণমূল বিধায়কও। বার কাউন্সেলিংয়ে উচ্চ পদস্থ নেতার ছায়া। অভিযুক্ত তাকে জেঠু বলে ডাকতেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক ছবিও রয়েছে। অভিযোগ, ওই নেতার সুপারিশেই টাকা দিয়ে ভর্তি হতেন। মেধা তালিকায় নাম না থাকলেও ওই সিন্ডিকেটে কেন্দ্র করে মুখ খুলেছেন বিরোধী ছাত্র সংগঠনও। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলে, 2011 থেকে এই সিন্ডিকেট চালু করেছেন তৃণমূল। ভর্তির টাকাও পৌঁছে যায় বিধায়ক সংসদের অ্যাকাউন্টে। বিজেপির শঙ্কুদেব পান্ডা বলেন, আমরা এন্ট্রান্স দিয়ে পড়েছি, এখন মেধা থাকলেও সুযোগ নেই, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল নেতা অভিরূপ চক্রবর্তী বলেন, অবশ্য দল অভিযুক্তদের দায় নেবে না, বাম আমলে কি হতো সবাই জানে। অন্যদিকে বিধায়ক অশোক দেব জানান, তাকে জেঠু বলা হতো ঠিকই, তবে অনেকেই তার সাথে ছবি তোলেন। তিনি আরও বলেন, আমার দরজা সবার জন্য খোলা, নেতা মন্ত্রীরা সবার পিছনে নজর রাখতে পারেন না, তবে অন্যায়ের শাস্তি হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। সোমবার তিনি কলেজে জিবি মিটিংয়ে অংশ নেবেন। ফের সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের মহুয়া মৈত্র। কসবার ধর্ষণ কাণ্ড ঘিরে কল্যাণ ও মদন মিত্রের মন্তব্যে দল ইতিমধ্যেই অস্বস্তিতে পড়ে জানিয়েছিল, এই ধরনের বক্তব্য দল সাপোর্ট করে না। কিন্তু কল্যাণ নিজের অবস্থানে অনড় থেকে পাল্টা আক্রমণ শোনান মহুয়া মৈত্রর বিরুদ্ধে, যিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের নাম না করে কল্যাণ ও মদনকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেন। এই পোস্টকে ঘিরেই তুঙ্গে উত্তেজনা। নাম না করলেও মহুয়ার দিকে অভিযোগের আঙুল তোলেন কল্যাণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি বলেন, আমি সব নারীকে সম্মান করি, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি, যাকে সংসদের এথিক্স কমিটি বহিষ্কার করেছে। হ্যাঁ, তাকেই ঘৃণা করি। এখানেই না থেমে তিনি বলেন,
দেড় মাস হানিমুন শেষে দেশে ফিরে আমার পিছনে লাগা শুরু করলেন। আপনি এক মহিলার 40 বছরের সংসার ভেঙেছেন, তার স্বামীকে বিয়ে করেছেন, আর আমি নারী বিদ্বেষী? শুধু তাই নয়, কল্যাণের আরও অভিযোগ, মহুয়া নিজের কেন্দ্রের অন্য কোনো মহিলা নেত্রীকে কখনো উপরে উঠতে দেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারে পাঠাতে চাইলেও মহুয়া তাতে বাধা দেন। এই দুই সাংসদের পুরনো সাপে নেউলের সম্পর্ক আবার সামনে এসছে। কসবা কাণ্ডের আবহে দলের অন্দরে নেতা নেত্রীদের বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই দ্বন্দ্বে তৃণমূল নেতৃত্ব কী পদক্ষেপ নেয়। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় গুরুতর অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ, 2013 সালের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, জোর করে গর্ভপাত করানোর চেষ্টা এনেছেন ওই মহিলা। দীর্ঘ 10 বছর পর এই অভিযোগ সামনে আসতেই উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপির বিরুদ্ধে। দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, কার্তিক মহারাজের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি কেন? বিজেপির ছত্রছায়াতেই কি এতটা সাহস পেয়েছে সে? পাশাপাশি তিনি বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যকেও তীব্র কটাক্ষ করে বলেন, একজন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মহারাজকে আড়াল করতে গিয়ে সুকান্ত মজুমদার নিজেই প্রমাণ করছেন কে তাদের মদত দিচ্ছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন অভিযোগকারী মহিলার উদ্দেশ্যে। তিনি বলেন, 10 বছর আগে যেটা ঘটেছে সেটা এতদিন বাদে প্রকাশ্যে কেন এলো? সেই অভিযোগ কতটা সত্য তা তদন্তেই প্রমাণিত হবে, কিন্তু যেন হিন্দুদের হয়ে কথা বললেই ফাঁসানো না হয়। তবে তৃণমূলের দাবি, এই মন্তব্য ধর্ষণের অভিযোগকে হালকাভাবে নেয়ার চেষ্টা, ধর্মের নামে অপরাধকে চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে আরও একবার ধর্ম ও নৈতিকতার সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। গাজার উপর ইসরায়েলের লাগাতার হামলা ফের তীব্র হয়ে উঠেছে। একদিকে ইরান ইসরায়েল সংঘর্ষের আবহে সাময়িক সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও অন্যদিকে গাজার আকাশে রক্তমাখা বারুদের গন্ধ ক্রমশ ঘন হচ্ছে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে ইসরায়েলে টানা বিমান হামলায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। এই হামলা এমন এক সময় ঘটল যখন কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েল সংঘাত নিয়ে যুদ্ধবিরতির পক্ষে মত প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপুঞ্জ গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা করেছিল, কিন্তু আন্তর্জাতিক চাপকে কার্যত উপেক্ষা করেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর আগে গাজায় খাবারের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে 20 জন নিরীহ মানুষ। এই ঘটনাগুলি ঘিরে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ফলে প্রশ্ন উঠেছে, এই রক্তস্নাত পরিস্থিতির জন্য দায় কে নেবে? গাজার আকাশে যখন মৃত্যুর ছায়া, তখন আন্তর্জাতিক নিরাপত্তা কি ইসরায়েলি অগ্রাসনকে আরও উৎসাহ দিচ্ছে? কয়েকদিন আগেই ঢাকায় এক অস্থায়ী মন্দির উচ্ছেদ করেছে প্রশাসন। সরকারের দাবি, রেলের জমিতে ওই দুর্গা মন্দির গড়ে উঠেছিল, তাই ওই জমি থেকে মন্দিরটি সরিয়ে নেওয়া হয়। এবার কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের শিকার এক সংখ্যালঘু তরুণী গৃহবধূ। বাপের বাড়িতে তাকে ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী, বয়স 38, বিএনপি ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন জামায়াতের ইসলামী। কি ঘটেছিল সেদিন? প্রায় 15 দিন আগে ওই তরুণী বাপের বাড়িতে আসেন। গত 26শে জুন মুরাদনগরে তার বাপের বাড়িতেই ছিল ওই তরুণী। ওই দিন পাশে রাতে একটি পুজোর অনুষ্ঠানে গিয়েছিল তার বাড়ির লোকজন। বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। সেই সময় তার বাড়ির দরজায় এসে ধাক্কা দেয় ফজর আলী। ওই তরুণী দরজা খুললে তাকে ছুরি দেখিয়ে ধর্ষণ করা হয়। ফজরের সঙ্গে ছিল আরও কয়েকজন। তারা ঘটনার ভিডিও করে নেয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও দেয়। ঘটনার সময় ওই তরুণী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ফজর আলীকে ধরে ফেলেন এবং তাকে প্রবল মারধর করা হয়। পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে পালিয়ে যায়। পরে রবিবার সকালে তাকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয় তারা হলো ফজর আলী, সুমন, রমজান, আরিফ ও অনিক। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি মুরাদনগরেই। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ওই ঘটনায় নিগৃহীতা মহিলা থানায় এসে মামলা করার পর পুলিশ অভিযানে নামে। অন্যদিকে মুরাদনগর উপজেলার বিএনপি নেতা মহিদুল অঞ্জন জানিয়েছেন, ফজর তাদের দলের সঙ্গে যুক্তই নয়। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই দলের সঙ্গে তাকে যুক্ত করা হচ্ছে। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে ঘটে গেল ভয়ঙ্কর বিপর্যয়। প্রবল বৃষ্টির ফলে যমুনোত্রী ন্যাশনাল হাইওয়ে সিলাই বেল্টের কাছে এক শ্রমিক শিবিরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনায় এখনো পর্যন্ত 9 জন শ্রমিক নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। নিখোঁজদের সন্ধানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার কাজ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস আরও বিপজ্জনক হয়ে উঠেছে। শিলাই বেল্টের কাছে নির্মাণ কার্যে নিয়োজিত শ্রমিকরা একটি অস্থায়ী শিবিরে ছিলেন। ভূমিধস সেই শিবিরকে গুঁড়িয়ে দেয়। আচমকা ধস নামায় শ্রমিকরা বের হতে পারেনি, ফলে আশঙ্কা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বৃষ্টি থেমে না যাওয়ায় উদ্ধার কার্যে ব্যাঘাত ঘটছে। তবে প্রশাসনিক দাবি, যত দ্রুত সম্ভব নিখোঁজ শ্রমিকদের খোঁজ পেতে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয়রা ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। যমুনোত্রী হাইওয়ের ওই অংশে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। উত্তর কাশীতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়, তবে এবার এই ভূমিধসের মাত্রা ও ক্ষয়ক্ষতি দেখে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টাতেও বৃষ্টির সম্ভাবনা থাকায় অতিরিক্ত সতর্ক জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের কানপুরে যমুনা সেতুতে ঘটল এক হৃদয় বিদারক ও বিতর্কিত ঘটনা। শনিবার সেতু মেরামতের জন্য বন্ধ থাকায় এক পরিবারের মৃতা মায়ের দেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় পুলিশ। ফলে বাধ্য হয়ে স্ট্রেচারে করে হেঁটে সেতু পার হয় মৃতার 2 সন্তান। সেই করুণ মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তীব্র আলোড়ন ছড়ায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃতার পা ভেঙে গিয়েছিল। তাকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। শনিবার ভোরে মৃতদেহ নিয়ে 2 ছেলে বাড়ি ফিরছিল। রাত 9টা নাগাদ যমুনা সেতু ওঠার মুখে পুলিশ তাদের থামায়। জানানো হয়, সেতুতে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর 2 ভাই স্ট্রেচারে দেহ নামিয়ে চোখের জল মুছতে মুছতে সেতু বেরোন। অপর প্রান্তে আগে থেকেই রাখা ছিল একটি গাড়ি। তারা মৃতদেহ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এই ঘটনার মাঝে উত্তপ্ত হয়ে ওঠে বিতর্ক। জানা যায়, সেই সেতু দিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হয়নি, কিন্তু সেই পথ দিয়ে দিব্যি পার হয়েছে বিজেপি বিধায়ক অভিজিৎ সিং সাঙ্গারের কনভয়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, যদি সেতু মেরামতের জন্যই বন্ধ থাকে, তবে বিধায়কের গাড়িকে ছাড়পত্র দেওয়া হলো কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তীব্র। সাধারণ মানুষের জন্য সেতু বন্ধ কিভাবে বিশেষদের জন্য খোলা থাকে, তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। সমালোচকদের মতে এটি কেবল বৈষম্য নয়, মানবতারও অবমাননা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অবস্থান। এর প্রভাবে আজ রবিবার থেকে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টি 5 জেলাতে। কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগর, ভারত ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল শনিবার। এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগোবে। আগামী দুদিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডে পৌঁছাবে। উত্তর ওড়িশা সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় এর অভিমুখ। এর প্রভাবে আজ রবিবার থেকে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টি 5 জেলাতে। কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। এর প্রভাবে আজ রবিবার থেকে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে। আজ রবিবার থেকে সোমবার সকালের মধ্যে 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের মতো খবর এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য বর্তমান